আচ্ছা, এটা একটা বোর্ড কোয়েশ্চেন 24 সালের। কোন বোর্ড এটা আমি এখন বলতে পারতেছি না, এটা আমি ওই ক্রপ করে আনছি তো, বাট এটা একটা বোর্ড কোয়েশ্চেন, সো এটা খুব ইম্পর্টেন্ট, তোমাদের বেলায় এরকম কিছু হতে পারে। তো এই ম্যাথটা সলভ করার আগে আমি তোমাদেরকে বেসিক কিছু ধারণা দিই। হ্যাঁ, সেটা হলো আমরা যে অধ্যায়টা পড়তেছি, যে ফিফো, লিফো, এভারেজ কস্ট, এই যে অধ্যায়টা, স্যার তোমরা বলো তো, এই যে আমরা ফিফো, লিফো বা এভারেজ কস্ট করি, এভারেজ কস্ট, এই ফিফো, লিফো, এভারেজ কস্ট, এই জিনিসগুলো কোন ক্ষেত্রে অ্যাপ্লিকেবল, মানে এফিফো বা লিফো বা এভারেজ কস্টটা কেন ইউজ করা হয় বলো তো? ইউজ করা হয় আমরা যে পণ্য ইস্যু করলাম বা আমরা যে পণ্যগুলো বিক্রি করলাম, আমাদের এই ইস্যুকৃত পণ্য বা বিক্রয়কৃত পণ্যগুলোর ব্যয় কত সেটা নির্ণয় করার জন্য আমরা এই ফিফো, লিফো বা এভারেজ কস্ট মেথডটাকে অ্যাপ্লাই করি। ধরো সাপোজ মনে করো যে আমাদের মজুদ হলো এরকম একক, আর এখানে হচ্ছে কি দর। ওকে, সাপোজ 50, 40, 20, এটার দর হলো ধরো 10 টাকা, এটা 11 টাকা, এটা হলো কত 12 টাকা। হ্যাঁ, এখন আমরা প্রতিটি 20 টাকা দরে কি করলাম, ধরো 100 পিস পণ্য বিক্রি করলাম, 100 পিস পণ্য বিক্রয়। প্রতিটি 20 টাকা দরে আমরা কত পিস পণ্য বিক্রি করেছি? 100 পিস। ওকে, এখন ধরো 1 নম্বর কোয়েশ্চেন, বিক্রয় মূল্য কত? বিক্রয় মূল্য কত, এটা হলো প্রথম কোয়েশ্চেন। দ্বিতীয় কোয়েশ্চেন, এই যে আমি 100 পিস পণ্য বিক্রি করলাম, এটা তো আর চুরি করে নেই, বিক্রি করে নেই, আমার যে মজুদ পণ্য আছে সেখান থেকেই তো আমি বিক্রি করেছি, রাইট? অর্থাৎ আমি পণ্যগুলো কিনে এনেছিলাম, সেখান থেকে আমি 100 পিস পণ্য বিক্রি করেছি। তো এখন দ্বিতীয় কোয়েশ্চেন হলো বিক্রিত পণ্যের ব্যয় কত? দ্বিতীয় প্রশ্ন, বিক্রিত পণ্যের ব্যয় কত, অর্থাৎ আমি যে 100টা পণ্য বিক্রি করেছি এই পণ্যগুলোর ব্যয় কত। ওকে, এখন দেখো বিক্রয় মূল্য কত, এই প্রশ্নের আনসারটা কত ইজি। আমরা কয়টা পণ্য বিক্রি করেছি? 100টা, প্রতিটা কয় টাকা করে? 20 টাকা করে, টোটাল কত হবে? 2000 টাকা। কিন্তু যখন তোমাকে প্রশ্ন করা হলো বিক্রিত পণ্যের ব্যয় কত, এখন বলো তো, এই যে 100টা পণ্য যেগুলো আমরা 2000 টাকায় বিক্রি করেছি, এগুলো কিনে আনছি কয় টাকায়? এই প্রশ্নটার উত্তর তুমি যদি খুঁজতে যাও তুমি একটু ঝামেলায় পড়বে। সেটা হলো তোমার কাছে টোটাল কত পিস পণ্য আছে, তুমি বিক্রি করছো কত, কোন 100 পিস বিক্রি করেছো আর কোন 10 পিস বিক্রি করো নাই। তুমি কি কনফিউজ নাকি কনফিউজ না? ইয়েস, কনফিউজড। এখন যদি তুমি ফিফো পদ্ধতিটা মেনটেন করো, তার মানে ফার্স্ট ইন ফার্স্ট আউট, তুমি ফার্স্টে যে পণ্যগুলো কিনেছো ওইগুলো কি করবা, বা ফার্স্টে তোমার মজুদে যে পণ্যগুলো আসছে ওই পণ্যগুলো তুমি ফার্স্টে বিক্রি করবে। তার মানে তুমি এই যে 100 পিস পণ্য বিক্রি করছো কোত্থেকে? উপর থেকে, অর্থাৎ এই 50 পিস তুমি আগে বিক্রি করলা, দেন এই 40 পিস বিক্রি করলা, আর অবশিষ্ট কয় পিস হইলো? 50 আর 40 কত? 90, অবশিষ্ট 10 পিস তুমি এখান থেকে বিক্রি করলা। ওকে, এই 50 পিসের দাম কয় টাকা করে? 10 টাকা করে কিনেছিলা। এই 40 পিস 11 টাকা করে কিনেছিলা, এই 10 পিস 12 টাকা করে কিনেছিলা। তাহলে এখানে কত টাকা হয়? 500 টাকা, এখানে কত? 440 টাকা, এখানে কত? 120 টাকা। তাহলে তুমি টোটাল কয় পিস পণ্য বিক্রি করেছো? 100 পিস। এই 100 পিস পণ্য কিনে আনতে তোমার খরচ হয়েছে কত? তাহলে 500, এখানে হলো কত? 940, 960, 1060 টাকা হলো। এই যে তুমি বিক্রিত পণ্যের ব্যয় পেয়ে গেলে। তাহলে বিক্রিত পণ্যের ব্যয় কত যদি প্রশ্নটা করে, তাহলে অবশ্যই এখানে তোমাকে চিন্তা করতে হবে আমি বিক্রয়টা কোন পদ্ধতিতে করেছি। আমি কি ফিফো পদ্ধতিতে করেছি, তাহলে ব্যয় কত হবে? 1060 টাকা। আর যদি মনে করো যে না আমি ফিফো না, আমি লিফো পদ্ধতিতে বিক্রি করেছি, অর্থাৎ লাস্ট ইন ফার্স্ট আউট। লিফো মানে কি স্যার? লাস্ট ইন ফার্স্ট আউট, অর্থাৎ আমি লাস্টের থেকে বিক্রি করা শুরু করছি। তাহলে ফার্স্ট আমি কি করলাম? এই 20 পিস বিক্রি করলাম, এরপরে আমি এই 40 পিস বিক্রি করে দিলাম। 20 আর 40 কত? 60, বাকি রইল কত? 40। ওই 40 আমি এখান থেকে বিক্রি করলাম।
তো এই যে 20 পিস আমি বিক্রি করলাম কয় টাকা? 12 টাকা। এই 40 পিস কয় টাকা? 11 টাকা। এই 40 পিস কয় টাকা? 10 টাকা করে দরে, তাই না? তাহলে আমার টোটাল 100 পিস বিক্রয় হয়েছে। ওকে, এখানে কত? 240, এখানে কত? 440, এখানে কত? 400। তা টোটাল কত হয় বলো তো স্যার? এখানে হয় 80 আর এখানে হয় কত? 1000। কত হলো স্যার? 1080 টাকা। ওকে, তাহলে দেখো তুমি বিক্রিত পণ্যের ব্যয় কত, এটা কি মানে এক্স্যাক্টলি বলতে পারতেছো? উত্তর হলো না। তুমি যদি ফিফো পদ্ধতিটাকে ফলো করো তাহলে তুমি যে 100 পিস পণ্য বিক্রি করেছো সেটার ব্যয় দাঁড়াচ্ছে কত? 1060। তুমি যদি লিফো পদ্ধতিটাকে ফলো করো তাহলে তুমি যেই 100 পিস পণ্য বিক্রি করেছো সেটার ব্যয় দাঁড়াচ্ছে কত? 1080। আবার যদি এভারেজ কস্ট করো, এভারেজ কস্ট, তো এভারেজ কস্ট মেথড বা এটাকে আমরা ভারযুক্ত গড় বলতে পারি, ভারযুক্ত গড় ব্যয়, এই পদ্ধতিটা যদি ফলো করো সেক্ষেত্রে আমরা কি করব জানো? সেক্ষেত্রে আমরা এখানে মোট ব্যয় নির্ণয় করব। তাহলে এখানে কত হয়? 500, এখানে কত? 440, এখানে কত? 240। তাহলে আমাদের মোট মজুদ পণ্য কত? 1010। এই 1010 পিস পণ্যের মোট মূল্য কত? 500, 440 আর কত? 240। তাহলে টোটাল কত দাঁড়াচ্ছে স্যার? 0, 8, 11। এই তো কত টাকা? 1180 টাকা। তো 1180 টাকা যদি হয় তাহলে গড় মূল্য কত দাঁড়ায় বলো, বা গড় ব্যয় কত দাঁড়ায়? গড় ব্যয় হলো, বা গড় ব্যয়ের হার, গড় ব্যয়ের হার, গড় ব্যয়ের হার হচ্ছে 1180। এটাকে আমরা ভাগ দিব মোট কত পিস? 110 পিস। 110 দিয়ে ইকুয়াল কয় টাকা হচ্ছে? একটা ক্যালকুলেটর দাও প্লিজ। তাহলে 1180-কে আমরা ভাগ দিচ্ছি 110 দিয়ে, হয় কত? 10.7 টাকা। ওকে, অতএব বিক্রিত পণ্যের ব্যয় কত হবে? বিক্রিত পণ্যের ব্যয়, আচ্ছা আমরা তো আর সব পণ্য বিক্রি করি নাই, আমরা বিক্রি করেছি কত পিস? 100 পিস গুণ 10.7 ইকুয়াল কত হয়? 1070 টাকা। কত? 1070 টাকা। তাহলে আমি কি তোমাদেরকে বুঝাতে পারতেছি যে আসলে ফিফোর কাজ কি, লিফোর কাজ কি, এভারেজ কস্ট বা ভারযুক্ত গড় ব্যয়ের কাজ কি? এই যে ফিফো পদ্ধতি, লিফো পদ্ধতি বা এভারেজ কস্ট মেথড বা ভারযুক্ত গড় ব্যয় পদ্ধতি, এই পদ্ধতিগুলো কার জন্য অ্যাপ্লিকেবল? কার জন্য অ্যাপ্লিকেবল? বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয়ের জন্য। কার জন্য? বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয়ের জন্য। বুঝতে পারছি? তাহলে ফিফো পদ্ধতি, লিফো পদ্ধতি, এভারেজ কস্ট পদ্ধতি, এই পদ্ধতিগুলো যদি চেঞ্জ হয় তাহলে কে চেঞ্জ হয়ে যাবে? বিক্রিত পণ্যের ব্যয়। কে চেঞ্জ হবে? বিক্রিত পণ্যের ব্যয় চেঞ্জ হয়ে যাবে। আচ্ছা, যদি কোয়েশ্চেনে এরকমটা দেখো, ফিফো পদ্ধতিতে আমার মোট বিক্রয় মূল্য কত বলো তো? 2000। কারণ মোট বিক্রয় মূল্য আমরা কীভাবে পাই? বিক্রয় একক গুণ প্রতি একক বিক্রয় মূল্য। অ্যান্ড ফিফো পদ্ধতিতে আমার কি বিক্রয় মূল্য চেঞ্জ হচ্ছে না বিক্রিত পণ্যের ব্যয় চেঞ্জ হচ্ছে? লিফো পদ্ধতিতে আমার কি বিক্রয় মূল্য চেঞ্জ হচ্ছে না বিক্রিত পণ্যের ব্যয় চেঞ্জ হচ্ছে? আচ্ছা, এই এভারেজ কস্ট পদ্ধতিতে আমার কি বিক্রয় মূল্য চেঞ্জ হচ্ছে না বিক্রিত পণ্যের ব্যয় চেঞ্জ হচ্ছে? তাহলে তুমি ফিফো বলো, লিফো বলো, এভারেজ কস্ট বলো, যেই পদ্ধতি বলো না কেন, আমার মোট বিক্রয়টা কি থাকতেছে? সেম। মোট বিক্রয়ের মূল্যের উপর কোনো প্রভাব পড়তেছে না। চেঞ্জ হয়ে যাচ্ছে কে? বিক্রিত পণ্যের ব্যয়। ওকে, আরেকটা জিনিস চেঞ্জ হচ্ছে, সেটা কি জানো? সেটা হলো সমাপনী মজুদের মূল্য। কে চেঞ্জ হচ্ছে? সমাপনী মজুদের মূল্য। এটাও কি হচ্ছে? চেঞ্জ হয়ে যাচ্ছে। আচ্ছা দেখো, আমাদের টোটাল কত পিস পণ্য আমরা বিক্রি করলাম? কত? 100। আমাদের হাতে আছে কত? মানে বিক্রয় করার পর মেয়াদকাল শেষে হাতে আছে কয় পিস? 10 পিস। এখন দেখো, আমি সমাপনী মজুদের মূল্য নির্ণয় করব। হ্যাঁ, যদি বিষয়টা হয় ফিফো পদ্ধতি, তাহলে বলো ফিফো পদ্ধতির ক্ষেত্রে আমরা বিক্রি করি কোত্থেকে? উপর থেকে। তাহলে আমার যে 10 পিস সমাপনী মজুদ, এটা রইল কোত্থেকে? এই নিচের 20 পিস থেকে। তাহলে এটা তো আমি বিক্রি করে দিচ্ছি, এটাও বিক্রি করে দিচ্ছি, এখান থেকে 10 পিস বিক্রি করে দিচ্ছি। তো আমার যে 10 পিস রয়ে গেল সমাপনী মজুদ, এই যে মোট মজুদ কত? 110, বিক্রয় কত? 100। তো আমার হাতে রয়ে গেল কত? 10। এই 10 পিস কোত্থেকে আসছে? এই লাস্টের 20 পিস থেকে, তাই না?
তাহলে এইখান থেকে আমার 10 পিস আছে, রাইট? যার প্রতিটার মূল্য কয় টাকা? 12 টাকা। টোটাল কত হয়? 120 টাকা। দেখো যদি আমি লিফো পদ্ধতিটাকে ফলো করি, লিফো, আচ্ছা লিফো পদ্ধতিতে আমরা বিক্রয়টা কোত্থেকে করি বলো? বিক্রয়টা করি কি লাস্টের থেকে না? তো এই লাস্টেরটা আমি এই 20 পিস বিক্রি করে দিস, দেন এই 40 পিসও বিক্রি করে দিস, দেন এই 50 পিস থেকে কয় পিস বিক্রি করছি? 40 পিস। তো 110 পিস থেকে 100 পিস বিক্রি করা হয়েছে। বাকি যে সমাপনী মজুদ 10 পিস, সেটা কি নিচের থেকে আছে না একদম উপর থেকে আছে? এই 50 পিস থেকে 10 পিস পণ্য অবিকৃত রয়ে গেছে, যার প্রত্যেকটার মূল্য কয় টাকা? 10 টাকা। তাহলে কত হচ্ছে? 100 টাকা। তো দেখো ফিফো পদ্ধতিতে আমার সমাপনী মজুদ 10 পিস, বাট এটার মূল্য কত? 120 টাকা। লিফো পদ্ধতিতেও আমার সমাপনী মজুদ 10 পিস, বাট এটার মূল্য কত? 100 টাকা। দেখছো সমাপনী মজুদের মূল্যটা কি হয়ে গেছে? চেঞ্জ হয়ে গেছে। কি হয়ে গেছে? চেঞ্জ হয়ে গেছে। আর যদি আমি এভারেজ কস্ট মেথডটা বলি, এভারেজ কস্ট, তো এভারেজ কস্ট মেথডেও দেখো ঘটনাটা সেম। আমার সমাপনী মজুদ কয় পিস? 10 পিস। এখানে আমি কি উপরের মূল্য নিচের মূল্য এভাবে ধরবো না, এভারেজ কস্টটাকে ধরবো। এভারেজ কস্ট কয় টাকা? 10.7। তাহলে 10.7, তাহলে কয় টাকা হয়? 107 টাকা। বুঝতে পারলাম কয় টাকা হয়? তাহলে দেখো আমরা যখন বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয় করতেছি, তখন ফিফো পদ্ধতিতে রেজাল্ট একটা আসতেছে, লিফোতে রেজাল্ট আরেকটা আসতেছে, এভারেজ কস্টের রেজাল্ট আরেকটা আসতেছে। আমরা যখন সমাপনী মজুদের মূল্য নির্ণয় করতেছি, ফিফোতে একটা রেজাল্ট আসতেছে, লিফোতে আরেকটা রেজাল্ট আসতেছে, এভারেজ কস্টের ক্ষেত্রে আরেকটা রেজাল্ট চলে আসতেছে। কিন্তু আমরা যখন বিক্রয় মূল্য নির্ণয় করতেছি, তখন ফিফো বলো, লিফো বলো, এভারেজ কস্ট বলো, রেজাল্ট কি চেঞ্জ হচ্ছে না সেমই আছে? সেম আছে। ওকে, আরেকটা জিনিস আছে, সেটা হলো কি জানো? মোট মুনাফা। কি স্যার? মোট মুনাফা। এই যে মোট মুনাফা, স্যার মোট মুনাফা বা টোটাল প্রফিট, বা আমরা এটাকে গ্রস প্রফিট বলতে পারি, গ্রস প্রফিট বা মোট মুনাফা আমরা কিভাবে পাই বলো তো? সেলিং প্রাইস মাইনাস কস্ট অফ গুডস সোল্ড, তাই না বলো? বিক্রয় মূল্য থেকে কাকে বাদ দিলে? বিক্রিত পণ্যের ব্যয়কে। এসপি সেলিং প্রাইস বা বিক্রয় মূল্য থেকে মাইনাস করবো কাকে? কস্ট অফ গুডস সোল্ড বা বিক্রিত পণ্যের ব্যয়। এখন দেখো যদি বিষয়টা হয় ফিফো, দেখো ফিফো পদ্ধতিতে আমার গ্রস প্রফিট কত হবে? ফিফো পদ্ধতিতে সেলিং প্রাইস কত? 2000 মাইনাস কস্ট অফ গুডস সোল্ড কত? 1060 ইকুয়াল কয় টাকা হচ্ছে? কত? 2000 থেকে 1060 যদি বাদ দাও তাহলে কত হচ্ছে বলো? 940 টাকা হচ্ছে। আমার ব্রেন কাজ করতেছে না। কত? 940 টাকা। আচ্ছা যদি লিফো পদ্ধতি করো, ফলো করো লিফো, সেম গ্রস প্রফিট ইকুয়াল কি হবে? সেলিং প্রাইস 2000, এটা সেমই থাকবে, মাইনাস কস্ট অফ গুডস সোল্ড বা বিক্রিত পণ্যের ব্যয় কত স্যার? 1080। তাহলে এখানে কত হবে? 920 টাকা, তাই না? যদি তুমি এভারেজ কস্ট মেথডটা ফলো করো, গ্রস প্রফিট কত হবে? 2000 মাইনাস এখানে কত? 1070, তার মানে কত হচ্ছে? 930 টাকা। বুঝতে পারলাম? বুঝতে পারলাম? আচ্ছা তাহলে আমরা এখানে কি পয়েন্ট দাঁড় করাতে পারি? কয়টা? 4টা। 1 বিক্রয় মূল্য, 2 বিক্রিত পণ্যের ব্যয়, 3 মোট মুনাফা, 4 সমাপনী মজুদ মূল্য। এই তো কয়টা? 4টা। এখানে একদম কি টার্ম হচ্ছে কয়টা? 4টা। এখন বলো তো, যদি তুমি ফিফো পদ্ধতি অনুসরণ করো, অথবা লিফো অনুসরণ করো, অথবা এভারেজ কস্ট মেথড অনুসরণ করো, আনচেঞ্জ থাকবে, তিনও অবস্থাতে একই রকম হবে। কে? বিক্রয় মূল্য। কে? অর্থাৎ বিক্রয় মূল্য ও হলো এরকম, মানে ওর উপর কোনো রকম তাবিজ তোমার কাজ করে না, আছে না এরকম? হ্যাঁ, তাহলে বিক্রয় মূল্যের উপর কোনো প্রভাব পড়তেছে না।
ফিফো লিফো এভারেজ কস্ট যাই ফলো করো না কেন বিক্রয় অলওয়েজ কি থাকবে সেম। তবে ফিফো থেকে তুমি যখন লিফোতে যাবা, লিফো থেকে যখন এভারেজ কস্টে যাবা, বিক্রিত পণ্যের ব্যয় কি সেম থাকবে না চেঞ্জ হয়ে যাবে? যেহেতু বিক্রিত পণ্যের ব্যয় চেঞ্জ হচ্ছে, সো মোট মুনাফাটাও কি হবে চেঞ্জ হবে, কারণ বিক্রয় থেকে বিক্রিত পণ্যের ব্যয় বাদ দিলে কি পাওয়া যায় মোট মুনাফা। সো বিক্রয় আনচেঞ্জ, বাট বিক্রিত পণ্যের ব্যয় চেঞ্জ হওয়ার সাথে সাথেই মোট মুনাফাটাও কি হয়ে যাবে চেঞ্জ হয়ে যাবে। ওকে, আর যখন আমি ফিফো ফলো করতেছি তখন আমার সমাপনী মজুদ থাকতেছে কোত্থেকে লাস্টের থেকে, এর জন্য সমাপনী মজুদের ভ্যালু একরকম। যখন আমি লিফো মেথডটা অনুসরণ করতেছি সমাপনী মজুদ থাকতেছে কোত্থেকে ফার্স্টের থেকে, সো ভ্যালুটা কী হয়ে যাবে অন্যরকম। যখন আমি এভারেজ কস্ট অনুসরণ করতেছি তখন আমি সমাপনী মজুদের মূল্যটা এভারেজ কস্টের মাধ্যমে মূল্যায়ন করতেছি, ফার্স্টেও না লাস্টেও না, এভারেজের মাধ্যমে, তখন এটার মূল্যটা আরেক রকম হয়ে যাবে। তাহলে আমরা এতটুকু আলোচনা থেকে কি বুঝতে পারলাম যে ফিফো লিফো এভারেজ কস্ট এই যে মেথডগুলো, এই মেথডগুলো অ্যাপ্লাই করা হয় বেসিক্যালি দুইটা কারণে। এক, আমরা যে পণ্যগুলো বিক্রি করেছি এই পণ্যগুলোর বিক্রিত পণ্যের ব্যয় কত, ওকে, এই পণ্যগুলো আমি কি উপর থেকে বিক্রি করেছি নাকি নিচ থেকে বিক্রি করেছি নাকি মিলায় ঝিলায় বিক্রি করেছি সেটা জানার জন্য, এবং এই বিক্রয়কৃত পণ্যগুলোর বিক্রিত পণ্যের ব্যয় কত বা বিক্রয়কৃত পণ্যগুলোর ব্যয় কত সেটা নির্ণয় করার জন্য। এটা হলো একটা রিজন। আর দ্বিতীয় রিজন হলো আমি পণ্য বিক্রি করার পর মেয়াদকাল শেষে যে পণ্যগুলো আমার কাছে রয়ে গেছে সমাপনী মজুদ হিসেবে, আমার এই সমাপনী মজুদগুলোর মূল্য কত, ভ্যালু কত, ওকে, সেটা নির্ণয় করার জন্য। ওকে, আর আমরা সবাই জানি যে বিক্রয় থেকে বিক্রিত পণ্যের ব্যয় বাদ দিলে কি পাওয়া যায় মোট মুনাফা। তো যেহেতু ফিফো লিফো এভারেজ কস্টের কারণে বিক্রিত পণ্যের ব্যয়টা চেঞ্জ হয়, সো ফিফো লিফো এভারেজ কস্টের কারণে মোট মুনাফাটাও কি হয় চেঞ্জ হয়। ওকে, তোমরা যখন অর্থায়নের উদ্দেশ্য পড়ছো তখন একটা কথা পড়ছিলা যে অর্থায়নের প্রধান উদ্দেশ্য দুইটা, মুনাফা সর্বোচ্চকরণ, সম্পদ সর্বোচ্চকরণ। মুনাফা সর্বোচ্চকরণের নেতিবাচক দিক কি? নেতিবাচক দিক হলো মুনাফা সর্বোচ্চকরণ ধারণাটা অস্পষ্ট, কারণ অ্যাপ্রোপ্রিয়েটলি মুনাফাটাকে নির্ণয় করা যায় না। হয়তো এই কথাটা অনেকে বুঝো নাই, বাট এখন দেখো তো বোঝা যায় কিনা। ধরো তোমরা তিনজনই একই ব্যবসায়ের হিসাব রক্ষক। এখন সুবা ও হলি ক্রস থেকে আসছে, ওকে বললাম ভাই তুমি এক কাজ করো তো আমার মোট মুনাফাটা নির্ণয় করে দাও তো। তো দেখলো আচ্ছা বিক্রয় মূল্য তো জানি, বিক্রিত পণ্যের ব্যয় জানা দরকার, ওকে এক কাজ করি তাহলে ফিফো পদ্ধতিতে বিক্রিত পণ্যের ব্যয় বের করে ফেলি। বের করার পরে ও বিক্রয় থেকে বিক্রিত পণ্যের ব্যয় বাদ দিয়ে মোট মুনাফা নির্ণয় করলো। এখনও যে আদমজির পুষ্পিতা, ওকে আবার বললাম আচ্ছা হলিক্রসের ও তো এই রেজাল্ট বলছে, তুমি তো আদমজি, তুমি একটু দেখো তো কত হয়। ও বললো আচ্ছা মোট মুনাফার জন্য বিক্রয় মূল্য তো জানা আছে, বিক্রিত পণ্যের ব্যয় জানা দরকার, ওকে ঠিক আছে আমি এক কাজ করি লিফো পদ্ধতিতে আমি বিক্রিত পণ্যের ব্যয়টা বের করি। করলো, করে ও বিক্রয় থেকে বিক্রিত পণ্যের ব্যয় বাদ দিয়ে মোট মুনাফা দিল। ওকে, তো এখানে ধরো বিএনের মাহাথির, ওরেও আবার বললাম যে আচ্ছা মাহাথির ভাই এবার তুই একটা কাজ করতো আমার মোট মুনাফাটা বের করে দিত। তো ও বললো আচ্ছা বিক্রয় মূল্য জানা আছে, বিক্রিত পণ্যের ব্যয় দরকার, ওকে আমি এক কাজ করি এভারেজ মেথড অ্যাপ্লাই করে আমি বিক্রিত পণ্যের ব্যয়টা বের করি, করে ও মনে করো আমাকে মোট মুনাফা নির্ণয় করে দিল। এবার তোমরাই বলো তো, আমি এখন আমার ব্যবসা একটা, বিক্রয়ও একই রকম, তথ্য সব সেম, এখন আমাকে এই হলিক্রসের সুবা বলতেছে স্যার আপনার মুনাফা 940 টাকা হয়েছে, আদমজির পুষ্পিতা বলতেছে স্যার আপনার মুনাফা 920 টাকা হয়েছে, ওই বিএনের মাহাথির বলতেছে স্যার আপনার মোট মুনাফা 930 টাকা হয়েছে। এখন বলো আমি এই তিনটার অশিক্ষিত মনে করবো না, নাকি অ্যাকচুয়ালি আমি অশিক্ষিত? কে অশিক্ষিত বলো? এখন বলো কে সঠিক এখানে, কে ভুল? এই যে কনফিউজ না আমি, এর জন্যই বলা হয়েছে যে মুনাফার ধারণাটা কি অস্পষ্ট, কারণ এক্স্যাক্টলি অ্যাপ্রোপ্রিয়েটলি তুমি কখনোই মুনাফার পরিমাণ নির্ণয় করতে পারবে না। ও একরকম মুনাফা বলতেছে, ও আর একরকম বলতেছে, ও আর একরকম বলতেছে। এরকম অবচয় ধরার ক্ষেত্রে সরলরৈখিক পদ্ধতিতে অবচয় ধরলে ব্যয় একরকম, মুনাফা আর একরকম হবে। কেউ যদি ক্রমহ্রাসমান পদ্ধতিতে অবচয় ধরে তাহলে আবার ব্যয় একরকম হবে, মুনাফা একরকম হবে। কেউ বর্ষ সংখ্যার সমষ্টি পদ্ধতি ধরলে তাইলে আবার উল্টাপাল্টা হয়ে যাবে। তো এইটাই বলছে যে ব্যয় আয় এগুলো একদম এক্স্যাক্টলি অ্যাপ্রোপ্রিয়েটলি নির্ণয় করা সম্ভব না, এটা ভ্যারি করে। সো এই কনসেপ্টটা একটু তোমার কি অস্পষ্ট কনসেপ্ট। হ্যাঁ,
যাই হোক, আমি অ্যাকাউন্টিংয়ের সাথে ফ্রিতে ফাইন্যান্স শিখিয়ে দিলাম। তো আমি আবার ব্যাক করি। তাহলে এতগুলো কথা যে আমরা বললাম, এই সবগুলো কথা বলার পিছনে আমার রিজন হলো একটাই, সেটা হলো যে আমরা বিক্রয় মূল্য, বিক্রিত পণ্যের ব্যয়, মোট মুনাফা, সমাপনী মজুদ পণ্যের মূল্য, এইগুলা জানতে চাই নাকি চাই না? এগুলো আমাদের জন্য দরকার নাকি দরকার না? দরকার। তো বিক্রিত পণ্যের ব্যয়টা আমরা যখন নির্ণয় করতে চাই, তখন আমরা মাঝে মধ্যেই প্রবলেমে পড়ে যাই যে আমার গোডাউন থেকে বা ওয়্যার হাউস থেকে আমি পণ্য বিক্রি করছি, বাট আমি কোন পণ্যগুলো বিক্রি করছি সেটার উপরে ডিপেন্ড করেই তো আমি বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয় করবো, রাইট? যদি আমি উপর থেকে পণ্যগুলো বিক্রি করি বা ফার্স্টের পণ্যগুলো ফার্স্টে বিক্রি করি, এটাকে বলে ফিফো। আমি যদি লাস্টের পণ্যগুলো ফার্স্টে বিক্রি করি, এটাকে বলে কি? লিফো। আর আমি মনে করো কিনে আনার পর সবগুলো মিক্স করে বিক্রি করা শুরু করে দিচ্ছি, এটাকে বলা হবে কি? এভারেজ কস্ট। ফিফো, লিফো, এভারেজ কস্টের কারণে কে চেঞ্জ হয়ে যাবে? বিক্রিত পণ্যের ব্যয়। ফলে কে চেঞ্জ হবে? মোট মুনাফা। আর কে চেঞ্জ হবে? সমাপনী মজুদ পণ্য। এই হলো বিষয়। তাহলে ফিফো, লিফো, এভারেজ কস্ট কাকে কাকে প্রভাবিত করে? বিক্রিত পণ্যের ব্যয়কে প্রভাবিত করে, মোট মুনাফা প্রভাবিত করে, আর সমাপনী মজুদকে প্রভাবিত করে। বুঝতে পারছি আমরা? ওকে, ফাইন। তো এটা একটা মানে আমি জাস্ট কনসেপ্টটা ক্লিয়ার করলাম তোমাদের সাথে। এবার আমরা ম্যাথটা সলভ করবো। ওকে, বিক্রিত পণ্য আর বিক্রয়যোগ্য পণ্য কিন্তু এক কথা না, হ্যাঁ, ওটাই আমি দেখাচ্ছি। তো স্যার এখন আমরা চলো এই ম্যাথটা সলভ করি। হ্যাঁ, কি বললো? আচ্ছা, আমরা একটু পড়ে নিই অ্যাট ফার্স্ট। প্রারম্ভিক যে 5000 একক, প্রতি একক 500 টাকা দেয়। মানে আমরা হিসাবকাল যখন স্টার্ট করছি তখন আমাদের কাছে কয় পিস পণ্য ছিল বা কত পিস মজুদ ছিল? 5000, যার প্রত্যেকটার দাম কয় টাকা? 5 টাকা। ওকে, দেন আমরা 8 তারিখে ক্রয় করলাম 6000 একক, প্রতি একক কয় টাকা করে? 6 টাকা করে। দেন আমরা ইস্যু করলাম বা বিক্রি করলাম কত? 7000 একক। দেন সরবরাহকারীকে ফেরত দিলাম 1000 একক। সরবরাহকারী কারা স্যার বলো তো? যাদের কাছ থেকে আমরা পণ্য কিনে আনি তারা হচ্ছে কি? সরবরাহকারী। তো সরবরাহকারীকে ফেরত দেওয়া মানে কি? এটা ক্রয় ফেরত। এটা কি? আচ্ছা, ক্রয় করলে পণ্য আসে, এটা প্রাপ্তিতে বসবে। ইস্যু করলে চলে যায়, প্রদানে বসবে। সরবরাহকারীকে আমি ফেরত দিয়েছি, বলো পণ্য কি আসছে না চলে গেছে? চলে গেছে। তাহলে আমরা কোথায় বসাবো? ইস্যুতে বসাবো, রাইট? কারণ পণ্য চলে গেলে বা কমে গেলেই ওটা কি হয়ে যাবে? ইস্যু। পণ্য আসলেই ওটা কি হয়ে যাবে? প্রাপ্তি। যে কোনো কারণে পণ্য আমাদের কাছে আসলে প্রাপ্তি, যে কোনো কারণে পণ্য আমাদের থেকে চলে গেলে কি হবে? ইস্যু। তো সরবরাহকারীকে ফেরত মানে ক্রয় ফেরত, যেহেতু পণ্য চলে গেছে, কমে গেছে, সো এটা ইস্যু। আচ্ছা, 22 ক্রয় 3000 একক, প্রতি একক 7 টাকা দরে। ওকে, তার মানে এটা প্রাপ্তি। ইস্যু করা হয়েছে 4000, এটা ইস্যু। ক্রয় করা হয়েছে 6000, এটা প্রাপ্তি। ইস্যু করা হয়েছে 5000। ওকে, এই ইনফরমেশনগুলো দেয়া আছে। এখন বললো নিট ক্রয়কৃত মালের পরিমাণ নির্ণয় করো, বা নিট ক্রয়ের পরিমাণ এককে নির্ণয় করো। এখানে একক টাকা দুইটাতেই করা যেতে পারতো, বাট ওনারা জাস্ট একক চাইছে। তো আমরা এখন নিট ক্রয়ের পরিমাণ নির্ণয় করব কিভাবে স্যার? এককে। আচ্ছা, এটা কিভাবে বের করা যেতে পারে? আমি সবগুলো ক্রয়কে যোগ করব আর এখান থেকে ক্রয় ফেরতকে বাদ দিয়ে দিব। তাহলে আমরা কয়টা ক্রয় করেছি দেখো, এই যে 8 তারিখে ক্রয় করেছি, তারপরে 22 তারিখে ক্রয় করেছি, 27 তারিখে ক্রয় করেছি, তাই না? আর 20 তারিখে আমরা কি করেছি? ফেরত দিয়েছি। তো আমরা করে ফেলি। নিট, আচ্ছা আমরা এখানে লিখি নিট ক্রয়কৃত মালের পরিমাণ নির্ণয়। নিট ক্রয়কৃত মালের পরিমাণ নির্ণয়। ওকে, আচ্ছা আমরা এখানে তারিখও দিতে পারি চাইলে। তারিখ, বিবরণ, একক। এখানে আমরা টাকা দিব না, একক দিব। ওকে, আচ্ছা সাল কত? 2023 ইং। আচ্ছা, জানুয়ারির 8 তারিখ ক্রয় কত? 6000 একক। এরপরে হলো জানুয়ারির কয় তারিখ স্যার? 20। ক্রয় ফেরত কত স্যার? 1000। এটা কিন্তু নেগেটিভ, মাইনাস হবে। হ্যাঁ, এরপর হলো জানুয়ারির 22 ক্রয় 3000। এরপরে জানুয়ারির কত? 27। জানুয়ারির 27 কি স্যার? ক্রয় কত? 6000 হলো। আর আছে কিছু স্যার? নো। তাহলে
ছয় ছয় 12 আর 3 কত হয় 15, এখান থেকে 1000 বাদ দিলে 14000 একক। এটাই হলো নিট ক্রয়। নিট ক্রয়, ওকে। আমরা নিট ক্রয়ের পরিমাণ পেয়ে গেলাম 14000 একক। অনেক সহজ একটা কোয়েশ্চেন, তাই না বলো? স্যার খ কি বললো? বিক্রয়যোগ্য পণ্যের ব্যয় নির্ণয় করো। ওকে, বিক্রয়যোগ্য পণ্যের ব্যয় নির্ণয় করো। দেখো আমি এখানে একটা চালাকি করব, হ্যাঁ। স্যার বিক্রিত পণ্য, এটার মানে কি? যে পণ্যগুলো অলরেডি বিক্রি করা হয়ে গেছে, তাই না? আর বিক্রয়যোগ্য পণ্য মানে কি? যে আমি কিনে আনছি বা আমার গোডাউনে আছে, বিক্রি করার জন্য রেডি, বাট স্টিল নাও কি হয় নাই, বিক্রয় হয় নাই। বা আমার কাছে বিক্রি করার জন্য যে পণ্যগুলো আছে সেটা হলো কি বিক্রয়যোগ্য পণ্য। আর আমি অলরেডি বিক্রয় করে ফেলছি, সেলস ইজ ডান, এটাকে কি বলা হবে? বিক্রিত পণ্য। বিক্রিত পণ্য, ওকে। বিক্রয়যোগ্য পণ্য, বিক্রিত পণ্য, বিক্রি করা হয়ে গেছে বিক্রিত পণ্য, বিক্রয় করব আমার কাছে আছে, এটা হলো কি বিক্রয়যোগ্য পণ্য। তো এখন খ নাম্বার কোয়েশ্চেন কি বলছে? যে বিক্রয়যোগ্য পণ্যের ব্যয় নির্ণয় করো। স্যার বিক্রয়যোগ্য পণ্য কাকে বলে? আমি যতগুলো পণ্য কিনে এনেছি, সাথে আমার মানে হিসাবকালের শুরুতে যে পরিমাণ পণ্য মজুদ ছিল তার সমষ্টিকে কি বলা হবে? ওইখান থেকে আমি যেগুলোটা ফেরত দিয়ে দিছি। একটু খেয়াল করো, আমরা 8 তারিখে ক্রয় করেছি 6000 পিস, 20 তারিখে 1000 পিস ফেরত দিছি, 22 তারিখে ক্রয় করছি 3000 পিস, 27 তারিখে ক্রয় করছি কত? 6000 পিস। তাহলে আমাদের নিট ক্রয় কত বলো তো? নিট ক্রয় কত? 14000 পিস, তাই তো? আচ্ছা, নিট ক্রয় 14000 পিস। এবার আমরা যদি মানে এখানে এটা স্টার্ট করি, জানুয়ারির 1 তারিখে প্রারম্ভিক আমাদের কাছে কয় পিস ছিল বলো? প্রারম্ভিক মজুদ পণ্য ছিল কত পিস? 5000 পিস। তো এটাও আমি যদি 14000 সাথে যোগ করি, হ্যাঁ, তাহলে আমাদের কত পিস হয় বলো? 19000। এটা হলো বিক্রয়যোগ্য পণ্য। এই 19000 পিসকে আমরা কি বলবো? বিক্রয়যোগ্য পণ্য, ওকে। বিক্রয়যোগ্য পণ্য হচ্ছে 19000 পিস। আমরা কি বুঝলাম? এখন এই যে 19000 পিস পণ্য, এটার মূল্যটাকেই আমরা কি বলবো? বিক্রয়যোগ্য পণ্যের ব্যয়। এই 19000 পিস পণ্য আমরা কি ফ্রিতে পেয়েছি? নো। এই যে 5000 পিস, এখানে আমরা এখন কি লিখবো? দর, ওকে। আমরা খ করতেছি, দেখো ক কে আমি কনভার্ট করে দিলাম। আচ্ছা, এটার খতে আমরা কি করতেছি বলো? বিক্রয়যোগ্য পণ্যের পরিমাণ নির্ণয়, রাইট? আচ্ছা, বিক্রয়যোগ্য পণ্যের ব্যয় নির্ণয়, ওকে। এটা হলো দর, আর এটা হলো কি স্যার? টাকা। এখন বলবো এই 5000-এর দর কত? 5 টাকা। এই 6000-এর দর কত? 6 টাকা। এই যে 20 তারিখ আমরা ফেরত দিছি, এটা কোত্থেকে? 8 তারিখ থেকে ফেরত দিছি না? তাহলে এটারও দর কত? 6 টাকা। 22 তারিখের দর কত? 7 টাকা। 27 তারিখের দর 8 টাকা, ওকে। তো এখানে 5 5 25000, ওকে। এখানে 6 6 36000, এখানে কত? 6000, এটা লেস হবে, ওকে। এখানে 3 7 21000, এখানে 6 8 48000, ওকে। তো এখন আমরা এগুলাকে যোগ বিয়োগ করে দেই, তাহলে বিক্রয়যোগ্য পণ্যের ব্যয়টা আমরা পেয়ে যাব। 25000 যোগ 36000 মাইনাস 6000 প্লাস 21000 প্লাস 48000, কত হয়? 1,24,000, তাই না? 1,24,000, ওকে। বিক্রয়যোগ্য পণ্য 19000, এটার পরিমাণ কত? 1,24,000 টাকা। তাহলে আমরা বলতে পারি অতএব বিক্রয়যোগ্য পণ্যের ব্যয় 1,24,000 টাকা, ওকে।
বুঝা গেল? ওকে, আচ্ছা এবার আমরা গ করি। হ্যাঁ, গ বললো ফিফো পদ্ধতিতে বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয় করো। বিক্রিত পণ্যের ব্যয় অর্থাৎ আমরা যে পণ্যগুলো বিক্রি করেছি, কবে কবে বিক্রি করেছি বলো তো স্যার? এই যে আমরা যদি এক্সাম্পলটার দিকে তাকাই, কত কত তারিখে আমরা বিক্রি করেছি বলো? ইস্যু করেছি 18 তারিখে, আর কবে? 25 তারিখে, আর কবে? 28 তারিখে। এই যে 18 তারিখ, 25 তারিখ, 28 তারিখে আমরা যে পণ্যগুলো ইস্যু করেছি বা বিক্রি করেছি, এই পণ্যগুলোর কি করব? বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয় করব। কোন পদ্ধতিতে? ফিফো পদ্ধতিতে। ওকে, তাহলে আমরা ঘরটা এঁকে ফেলি। সবাই তো ঘর আঁকতে পারি। এটা কার? জিএম গার্মেন্টস। আচ্ছা, এখানকার কথাগুলো আমি লিখলাম না। হ্যাঁ, তারিখ বিবরণ 3 ভাগ করলাম। মালখতিয়ান মানেই তো যে বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয় করা হয়। আচ্ছা, তারিখ বিবরণ। আচ্ছা, এটা হলো কি? প্রাপ্তি। আর এটা ইস্যু। এই ইস্যুতেই আমরা কি পাই? বিক্রিত পণ্যের ব্যয়। ইস্যুটাই কি স্যার? বিক্রিত পণ্যের ব্যয়। এই ইস্যুরই আরেকটা নাম হলো বিক্রিত পণ্যের ব্যয়। আর এটা হলো জের বা উদ্বৃত্ত। হ্যাঁ, এখানে আমরা লিখব একক দর টাকা। একক দর টাকা। একক দর টাকা। ওকে স্যার? কত সাল? 2023 ইং। ওকে, তো আমরা স্টার্ট করতেছি। জানুয়ারির 1। কি লিখতে হবে? প্রারম্ভিক মজুদ। আচ্ছা, প্রারম্ভিক মজুদ 5000। এটা একদম ডিরেক্ট জেরের ঘরে গিয়ে বসাইতে হবে। 5000 কয় টাকা করে? 5 টাকা করে, 25000। ওকে, হলো স্যার? এরপরে বলো জানুয়ারির কত? 8। কি করলাম? ক্রয় কত পিস? আচ্ছা, ক্রয় করলে প্রাপ্তির ঘরে 6000 পিস। কয় টাকা? 6 টাকা। 6 6 36। এখন আমরা কি করব? আগের জেরটাকে ফার্স্টে বসাবো। 5000 5 টাকা করে 25000। অ্যান্ড দেন এই যে ক্রয়টাকে নিয়ে ডিরেক্ট বসিয়ে দিব। যোগ করা যাবে না, জাস্ট বসিয়ে দিব। 6000 6 টাকা করে 36000। ওকে, দাগ টেনে দিলাম। এরপরে কত? 8-এর পর কত? 18। 18 তারিখে আমরা কি করলাম? ইস্যু করলাম। তো আমরা 18 তারিখে ইস্যু করলাম কোত্থেকে? ঠিক তার আগের মজুদগুলো থেকে। কয় রকমের মজুদ আছে? 2 রকম। আমরা কোত্থেকে বিক্রি করব? উপর থেকে, যেহেতু এটা ফিফো। এটা কি পদ্ধতি বলো? এটা ফিফো পদ্ধতি, তাই না? যেহেতু এটা ফিফো পদ্ধতি, তার মানে আমরা ফার্স্টের থেকে বিক্রি করব। কয় পিস বিক্রি করলাম? 7000 পিস। কিভাবে? তাহলে আমার ফার্স্টে আছে কত? 5000। আমরা এই 5000কে ফার্স্টে ইস্যু করলাম, আর অবশিষ্ট 2000 আমরা এই 6000 থেকে ইস্যু করলাম। তাহলে টোটাল কত হলো? 7000। এই 5000 কয় টাকা? 5 টাকা। এই 6000 2000 কত? 6 টাকা। তাহলে এখানে হলো 25000, আর 6 দুগুণে 12000। টোটাল কত হচ্ছে? 37000। বুঝা গেল? এখন আসো
এই 5,000-এর পুরোটাই সেল হয়ে গেছে, আর 6,000 থেকে 2,000 সেল হয়েছে, থাকে কত 4,000। কয় টাকা করে? 6 টাকা করে, 4 6 24,000 হলো, বাস হয়ে গেল। আচ্ছা, তাহলে দেখো আমরা 18 তারিখে যে 7,000 পিস বিক্রি করলাম বা ইস্যু করলাম, এটার বিক্রিত পণ্যের ব্যয় কত? 37,000 টাকা। 18-র পর কত বলো তো স্যার? 20। সরবরাহকারীকে ফেরত দেওয়া হলো, তো আমরা এখানে লিখি সরবরাহকারীকে ফেরত, সরবরাহকারীকে ফেরত। তো সরবরাহকারীকে আমি যদি ফেরত দিই, ক্রয় ফেরত হয়, ক্রয় ফেরতের কারণে পণ্য আসছে না গেছে? গেছে, তাহলে এটা ইস্যু, রাইট? কয় পিস? 1,000 পিস। তাহলে আমরা এটা ইস্যুতে দেখাবো কত? 1,000 পিস। এখন বলো, এই যে 1,000 পিস গেল, এইখান থেকে 1,000 পিস গেল, যদি এই দেখো আমরা যে ফেরত দিছি 1,000 পিস, এটা কয় তারিখের? 8 তারিখের। রেট কত ছিল? 6 টাকা। তাহলে কত হয় স্যার? 6,000। কত হয়? 6,000। তাহলে 4,000 থেকে 1,000 গেলে থাকে কত? 3,000। 6 টাকা করে কত টাকা? 18,000 হলো। ওকে, এরপরে আসো 20-এর পর কত? 22। ক্রয় করা হয়েছে। স্যার ক্রয় করলে কি হবে? প্রাপ্তি। কত পিস? 3,000 পিস। কয় টাকা করে? 60 টাকা করে। কত হয়? 21,000। এখন আমরা কি করব? আগের মজুরটাকে নামাবো। 3,000 6 টাকা করে 18,000, এটা নামালাম। আর আমাদের বর্তমান ক্রয়টাকেও নিয়ে আমি এখানে বসিয়ে দিব। 3,000 7 টাকা করে 21,000 হলো। আচ্ছা, 22-এর পর কত স্যার বলো তো? 25। 25 কি? ইস্যু করা হয়েছে, ইস্যু করা বা বিক্রি করা হয়েছে। কত ইস্যু করা হয়েছে বলো তো? 4,000। আমরা কোত্থেকে ইস্যু করলাম, কোত্থেকে বিক্রি করলাম? এই যে 25 তারিখের আগের মজুদ থেকে। কোন পদ্ধতিতে? ফিফো, অর্থাৎ উপর থেকে। আমরা এই উপরের 3,000 আমরা ফার্স্টে ইস্যু করলাম, বাকি 1,000 আমরা কোত্থেকে করলাম? নিচের থেকে। টোটাল কত হলো? 4,000। এই 3,000-এর দর 6 টাকা, টোটাল 18,000। এই 1,000-এর দর কত? 7 টাকা, টোটাল কত? 7,000। তাহলে কত হয়? 25,000 হলো। ক্লিয়ার? বুঝতে পারলাম? তাহলে এই 3,000 থেকে 3,000 গেল, আর এই 3,000 থেকে 1,000 গেল, থাকে কত? 2,000 60 টাকা করে 14,000 হলো। এবার 25-এর পর কত? 27। আমরা 27 ক্রয় করলাম কত? 6,000। তাহলে এটা প্রাপ্তিতে বসাতে হবে 8 টাকা করে, 48,000 টাকা, রাইট? তাহলে আমরা একটু পরে, ভাই আমার শেষ হয়ে গেছে প্রায়। তো আমরা এই 2,000 আগে নামালাম, 60 টাকা করে 14,000, অ্যান্ড দেন আমাদের এই ক্রয়ের যা আছে 6,000 আমরা এখানে বসালাম, 8 টাকা করে 48,000। ওকে, আচ্ছা লাস্ট ওয়ান 28 আমরা ইস্যু করেছি, তাই না বলো? আচ্ছা, ইস্যু করেছি কত? 5,000। তাহলে এই 2,000 আমরা ফার্স্টে ইস্যু করলাম, কয় টাকা করে? 7 টাকা করে। আর বাকি 3,000 আমরা এখান থেকে করলাম, কয় টাকা করে? 8 টাকা করে। তাহলে টোটাল কত? 5,000 ইস্যু হয়েছে। এখানে হলো 14,000, আর এখানে 3 24,000, টোটাল কত? 38,000। ওকে, আমরা কি বুঝতে পারছি? তাহলে এই 2,000-এর 2,000 সেল হয়ে গেছে, 6,000 থেকে 3,000 সেল হয়েছে, থাকে কত? থাকে কত? 3,000। ওকে, তাহলে 8 টাকা করে 3 24,000 হলো। এখানে আমাদের ম্যাথটা শেষ। বুঝতে পারলাম? তাহলে আমাদের সমাপনী মজুদের পরিমাণ কত? 3,000, 8 টাকা করে, টোটাল কত? 24,000। এখন আসো আমরা বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয় করবো। এখানে বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয় করতে বলছে না? ছকের বাইরে আমরা করি, অতএব বিক্রিত পণ্যের মোট ব্যয়, অর্থাৎ মোট বিক্রিত পণ্যের ব্যয়। হ্যাঁ, তো এগুলো তো বিক্রিত পণ্যের ব্যয়। এটা হলো 18 তারিখে ইস্যুকৃত পণ্যের বিক্রিত পণ্যের ব্যয় 37,000 টাকা, তাই না? এটা হলো 25 তারিখে ইস্যুকৃত পণ্যের বিক্রিত পণ্যের ব্যয় কত? 25,000।
এটা হলো 28 তারিখের ইস্যুকৃত পণ্যের বিক্রিত পণ্যের ব্যয়। আর এই যে 6000 টাকা, এটাকে আমরা বিক্রিত পণ্যের ব্যয় বলবো না, এটা তো ক্রয় ফেরত, এটা তো আর বিক্রয় না। সো এটাকে কি বিক্রিত পণ্যের ব্যয় বলবো না? তাহলে আমরা যদি মোট বিক্রিত পণ্যের ব্যয় পেতে চাই, অতএব মোট বিক্রিত পণ্যের ব্যয় পেতে চাই, তাহলে কত হবে বলো তো স্যার? 37,000 যোগ কত হবে এখানে? 25,000 যোগ কত হবে বলো? 38,000। এখন এই তিনটাকে যোগ করলে কত হয়? ইকুয়াল 1 লাখ, 1 লাখ টাকা। ওকে, আচ্ছা আমরা যে বিক্রি করেছি এটার বিক্রয় মূল্য কি দেয়া আছে? নো। যদি দেওয়া থাকতো যে ইস্যু 7,000 একক এত টাকা করে, তাহলে আমি গুণ করলে বিক্রয় মূল্য পেতাম। ইস্যু 4,000 একক এত টাকা করে, গুণ করলে বিক্রয় মূল্য পেতাম। ইস্যু 5,000 একক এত টাকা করে, ধরো আমি একটু এক্সট্রা করে দিই। হ্যাঁ, আমাদের এই ম্যাথটা কিন্তু শেষ, আমি জাস্ট একটু এক্সট্রা করাচ্ছি। ধরো এখানে বললো ইস্যু 7,000 একক, ধরো 10 টাকা করে। কি বললো স্যার? 10 টাকা করে। আচ্ছা ধরো এখানে বললো ইস্যু 4,000 একক 12 টাকা করে। ধরো বললো এখানে ইস্যু 5,000 একক 15 টাকা করে, বা 15 টাকা দরে করেও বলতে পারে, দরেও বলতে পারে। এটা আমি এক্সট্রা করতেছি। এখন যদি আমরা মোট মুনাফা পেতে চাই, বলো বের করা যাবে নাকি যাবে না? স্যার মোট মুনাফা, ধরো প্রশ্নে বললো বিক্রিত পণ্যের ব্যয় ও মোট মুনাফা নির্ণয় করো, ও মোট মুনাফা নির্ণয় করো, সাপোজ এটা বললো। তো আমরা তো বিক্রিত পণ্যের ব্যয় যে এখান থেকে পেলামই, বিক্রিত পণ্যের ব্যয় পাওয়ার জন্য আমাকে ফিফো করতে হবে। আবার যদি বলে সমাপনী মজুদ পণ্যের ব্যয় বের করো, তাহলে এই ফিফোই করতে হবে যে আমরা পেয়ে গেছি, তাই না? সমাপনী মজুদের মূল্য নির্ণয় করো, তাহলে আমরা কি বলবো? সমাপনী মজুদ 3,000 একক, যার মূল্য 24,000 টাকা। বিক্রিত পণ্যের ব্যয়ের পরিমাণ নির্ণয় করো, আমরা এই যে মোট বিক্রিত পণ্যের ব্যয় পেয়ে গেলাম কত? 1 লাখ টাকা। এখন যদি বলে মোট মুনাফা নির্ণয় করো, তো মোট মুনাফা নির্ণয় করতে গেলে আমার কি লাগবে? ফার্স্টে বলো তো, মোট বিক্রয় লাগবে। কি লাগবে? মোট বিক্রয়। তো আমরা কি মোট বিক্রয় পাচ্ছি? এখানে কত? 7,000 গুণ কত স্যার? 10 প্লাস 4,000 গুণ 12 প্লাস 5,000 গুণ 15 পেলাম। কি পেলাম? মোট বিক্রয়। এখান থেকে আমরা মাইনাস করে দেব কি? বিক্রিত পণ্যের ব্যয়। বিক্রিত পণ্যের ব্যয় এটা আমরা মাইনাস করে দিব। তো বিক্রিত পণ্যের ব্যয় আমরা কত পেয়েছি বলো স্যার? 1 লাখ পেয়েছি না? 1 লাখ। এখন ইকুয়াল করলে কত হয়? এটার থেকে এটা মাইনাস করো। 7,000 গুণ 10 প্লাস 4,000 গুণ 12 প্লাস 5,000 গুণ 15 ইকুয়াল 1,93,000। এখান থেকে আমি যদি 1 লাখ বাদ দিয়ে দিই, সমান সমান কত হচ্ছে? 93,000 টাকা হচ্ছে। 93,000 টাকা, এটাই হলো মোট মুনাফা। ওকে, চাইতে পারে যদি এখানে বিক্রয় মূল্য। আচ্ছা বলো তো, এই বিক্রয় মূল্যগুলো এই ফিফুলিফ এভারেজ কস্টে কোনো কাজের? কোনো কাজের না, তাই না? আমরা যে ইস্যু করতেছি এখানে আমরা কি বিক্রয় মূল্য বসাইছি বলো তো? এই যে ইস্যুর দরগুলোতে কি বিক্রয় মূল্য বসিয়েছি, নাকি ওই যে ক্রয় মূল্যগুলো বসিয়েছি, বা এই যে মজুদের মূল্যগুলো বসিয়েছি? তাহলে বিক্রয় মূল্যটা কিন্তু ফিফুলিফ এভারেজ কস্টে কোনো কাজে আসবে না। এটা আসবে যদি মোট মুনাফা নির্ণয় করতে চাই, মোট বিক্রয় নির্ণয়ের জন্য কাজে আসবে। ওকে স্যার? ওকে, তাহলে আজকের প্রশ্নটা যা ছিল আমরা তো তা কভার করলাম, পাশাপাশি আমরা আরও এক্সট্রা কিছু কনসেপ্ট ক্লিয়ার করলাম। ওকে, তো আশা করি সবাই পারবে এটা ইনশাআল্লাহ। ওকে, ঠিক আছে।